স্মারকোত্তর অনুষ্ঠান আজ শান্তিনিকেতন তথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঐতিহাসিক দিন আজকে আমাদের অনেক মেয়ের স্বপ্ন। এবছরে সামগ্রিক স্মারক বক্তৃতার বিষয় ভাবনা কলকাতা দূরদর্শনের রবীন্দ্রনাথ, বক্তা শ্রী পঙ্কজ সাহা। সভাগৃহে আমি নিশ্চিত এমন কোনো শ্রোতা উপস্থিত নেই, উপস্থিত অবশ্য খুবই শীঘ্র, এমন কোনো শ্রোতা নেই যিনি পঙ্কজ সাহা নামটি ও তার কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত হননি। আমার মনে আছে একটা সময় ছিল যখনই কলকাতা দূরদর্শনের প্রসঙ্গ উঠত, অবধারিতভাবেই উঠে আসত তার পরিচালকের নাম পঙ্কজ সাহা। এখনো বহু মানুষই পঙ্কজ সাহাকে মনে রেখেছে প্রধানত কলকাতা দূরদর্শনের এক সময় অত্যন্ত দক্ষ, জনপ্রিয়, বলিষ্ঠ ডাইরেক্টর হিসেবে। পঙ্কজ সাহার নিজের অবশ্য একটা মনোগত বাসনা, যেটা আমাকে আমি অন্তত জানতে পেরেছি, যে মানুষ তাকে মনে রাখুন বা লক্ষ্য করুন একজন সৃজনশীল কবি ও কাব্যপ্রেমী হিসেবে। আমরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সংগঠন বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম এবং এখনো আছি, সেই আমাদের কাছে আর একটা পরিচয় আছে পঙ্কজ সাহার, একান্ত অন্তরঙ্গ পারিবারিক পরিচয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগে গড়ে উঠেছিল ব্যতিক্রমী একটি ছাত্র গোষ্ঠী, যে ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বেরিয়ে যেত জীবনের বিভিন্ন ক্ষেত্রে, কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে স্বদেশে বা বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে, অনেকেই প্রথিত নামা হয়েছে, কিন্তু তারা কোনোদিন বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ যাদবপুরের সঙ্গে তাদের যে নারী টানের সম্পর্ক সেটা ভোলেনি। ফলে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের প্রয়োজনে ডাক দিলেই তারা সাড়া না দিয়ে পারেন। পঙ্কজ সাহার সম্বন্ধে এইটুকু বলবো যে আজকে তার বক্তৃতার দিন ছিল না, আপনারা জানেন, আজ বইমেলার শেষ দিন। আজ ছিল তপন রায়চৌধুরীর বক্তৃতা, কিন্তু যে মুহূর্তে আমি ওনাকে পঙ্কজ সাহাকে বললাম যে তপনবাবু দিল্লি গেছেন, সঙ্গে সঙ্গে রাজি আজকে দিনটা বদল করে নিয়েছে। পঙ্কজ সাহার আজকের বক্তৃতার শিরোনাম কলকাতা দূরদর্শনে রবীন্দ্রনাথ। সংবাদ মাধ্যম কলকাতা দূরদর্শন, ব্যক্তি ও কবি রবীন্দ্রনাথ, দুটি বিষয়ে পঙ্কজ সাহার নিবিড় অনুরাগের কথা আমরা জানি। দীর্ঘ চর্চা এবং চর্চার মাধ্যমে অর্জিত তথ্য সম্পদ পঙ্কজ সাহাকে দিয়েছে এই দুটি বিষয় নিয়ে বলবার অগাধ অধিকার। ফলে আমরা আশা করব আজ আমরা নতুন কিছু শুনব, নতুন কিছু দেখব, জানব। কলকাতা দূরদর্শন, একটু বলতে খারাপই লাগে, ওদের কলকাতা দূরদর্শনের বর্তমান অবস্থা দেখে বলতে হয়, বলতে ইচ্ছে করে, আমার তো করে, যে কলকাতা টিভি তোমার দিন গিয়েছে, আজ চ্যানেলের যুগ। এটা অবশ্য আমরা জানি, আমি জানি না আপনারা কতজন নিয়মিত কলকাতা টিভি দেখেন, কিন্তু এই তো চ্যানেলের যুগ, চ্যানেলের সংখ্যা বেড়েই চলেছে। আর কয়েকটি চ্যানেলের দাপট সে তো প্রচন্ড, যেমন স্টার আনন্দ বা 24 ঘন্টা, প্রায় প্রতিদিনই সন্ধ্যেবেলায় দেখা যায় সেখানে
পক্ষ প্রতিপক্ষ বিতর্ক, অর্থাৎ এক বা একাধিক বালী ও সুগ্রীবের বাগযুদ্ধ, মাঝখানে রামচন্দ্র বেশি অনুষ্ঠানের সঞ্চালক দাঁড়িয়ে আছেন, সুবিধা মতো কখনো পছন্দের সুগ্রীবকে সমর্থন করছেন, কখনো অপছন্দের বালীকে তির্যক বাণে বিদ্ধ করছেন। রবীন্দ্রনাথ এখানে অপ্রাসঙ্গিক। রবিসন্ধ্যার মঞ্চে কিন্তু রবিসন্ধ্যার মঞ্চে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে 105 বছর আগে। 1907 সালের 27শে জানুয়ারি এইরকম একটি রবিবার বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের ছাত্রদের সামনে 191 এক বউবাজার স্ট্রিটে রবীন্দ্রনাথ এইরকমই একটি এক্সটেনশন লেকচার দিয়েছিলেন, সৌন্দর্য বোধ। তারপর পরের 5 মাসে আরো 3টি বক্তৃতা। মাঝে মাঝে এই ধরনের এক্সটেনশন লেকচারে সঞ্চালক বা সভাপতির ভূমিকায় বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ রবীন্দ্রনাথকে পেয়েছি, শ্রোতা হিসেবেও বেশ কয়েকদিন। ফলে গত 20 বছরে আমরা এই রবিসন্ধ্যার মঞ্চে অন্তত 50টি রবীন্দ্র বিষয়ক অনুষ্ঠান করেছি এবং এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে রবিসন্ধ্যার মঞ্চ পেয়েছে বহু রবীন্দ্রনাথকে, বহু রকমের রবীন্দ্রনাথকে, এবং আমরা নিশ্চিত আমরা আজ পাব আর এক রবীন্দ্রনাথকে। বক্তৃতার সূচনায় দুজনের কথা একটু স্মরণ করতেই হবে। শ্যামল ভৌমিক, যার স্মৃতির উদ্দেশ্যে আজকের বক্তৃতাটি উৎসর্গিত, এবং শ্যামলের দিদি জ্যোৎস্না ভৌমিক, যে এই বক্তৃতাটি প্রতিষ্ঠা করেছে। শ্যামল ভৌমিক সম্বন্ধে শুধু এইটুকুই বলবো, যেটা আজকের বক্তৃতার পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক। শ্যামল ভৌমিক ছিলেন একজন ইঞ্জিনিয়ার। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের ইঞ্জিনিয়ার ছিল শ্যামল ভৌমিক। কিন্তু শুনলে অবাক হতে হয় যে এটা ছিল তার পেশা, কিন্তু পেশার চেয়েও তার নেশা ছিল অনেক অনেক বেশি প্রবল। নেশা দুটো, এক চিত্রকলা, অসাধারণ ভালো ছবি আঁকত। অবসর সময়টুকু সমস্তটাই শ্যামল ছবি এঁকে কাটাত। রবীন্দ্রনাথকে মনে পড়বে আর একটা দ্বিতীয় নেশা শ্যামলের ছিল, ভাষা প্রেম। শ্যামল দীর্ঘ 15 বছর গবেষণা করেছে বাংলা বানানের কি করে একটা নিয়ম তৈরি করা যায়। তার 3টে বই ভাষাবিদ আচার্য সুকুমার সেন প্রশংসা করে গেছেন। শুদ্ধ বাংলা বানানের নিয়মাবলী, শুদ্ধ বাংলা বানান ও লিপি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। আমি বক্তৃতার সূচনায় শ্যামল ভৌমিকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। আর জ্যোৎস্না ভৌমিকের কথা সচরাচর যিনি বক্তৃতা প্রতিষ্ঠা করেন তার সম্বন্ধে এতটা বলি না, কিন্তু এখানে একটা নাটক, একটা বিয়োগান্ত নাটকের কথা স্মরণ করতে ইচ্ছে করছে। 2001 সালের কথা বলছি। এইরকম রবিসন্ধ্যার অনুষ্ঠানে বোধহয় 62-63 বছরের একটি মহিলা নিয়মিত আসতেন, খুব নিয়মিত পরিচয় হয়েছিল, জ্যোৎস্না ভৌমিক। হঠাৎ একদিন আমাকে বলেন যে আপনাদের এই বক্তৃতাগুলো তো খুব সুন্দর হয়, আমি আমার ছোট ভাইয়ের নামে একটা বক্তৃতা করতে চাই। শ্যামল ভৌমিকের নামে উনি বক্তৃতা করলেন 2001 সালের ডিসেম্বর মাসে। 2002 সালের 3রা মার্চ প্রথম শ্যামল ভৌমিক স্মারক বক্তৃতা দিয়েছিলেন অধ্যাপক সীতানাথ গোস্বামী। ভাইয়ের প্রথম স্মারক বক্তৃতার অনুষ্ঠানে জ্যোৎস্না ভৌমিক আসতে পারেননি। কয়েকদিন আগে সম্ভবত পরিচালকের হাতে তার ফ্ল্যাট বাড়িতে জ্যোৎস্না ভৌমিক নিহত হয়েছিলেন। আমি জ্যোৎস্না ভৌমিকের স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং পঙ্কজ সাহাকে অশেষ
অভিনন্দন জানিয়ে, আর আগেও বলেছি যে সেই ছাত্রগোষ্ঠী, পঙ্কজ সেই ছাত্রগোষ্ঠীর একজন, যে ছাত্রগোষ্ঠী সম্বন্ধে আমাদের না শুধু স্নেহ নয়, বোধহয় একটা শ্রদ্ধার ভাবও থেকে গেছে এবং থাকবে। একাদশ বার্ষিক শ্যামল ভৌমিক স্মারক বক্তৃতা, কলকাতা দূরদর্শনে রবীন্দ্রনাথ, শ্রী পঙ্কজ সাহা। তোমারে নাহি ডরি বহি, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করিয়া ধরি বহি। রবীন্দ্রনাথের জীবনে পারিবারিক শোক এসেছে বারে বারে। এই শোককে তিনি সামাজিক শোক করে তুলতে চাননি কোনোদিন। একেবারে অল্প বয়স থেকেই তিনি প্রিয়জনদের, নিকটজনদের হারিয়েছেন, কিন্তু তাদের চলে যাবার যে আঘাত, যে হৃদয় দীর্ণ করে দেওয়া বেদনা, যে গভীরতম শোক, তাকে তিনি ব্যক্তিগত শোক হিসেবে দেখেছেন। এবং যে অন্ধকার তাকে ঘিরে ধরেছে এই স্বজন বিয়োগের মুহূর্তগুলোতে, সেই অন্ধকারে তিনি মুখ ঢাকেননি। রবীন্দ্রনাথ তার অন্তরের গভীর বিশ্বাস থেকে, তার ভেতরের নিহিত শক্তিতে পেরিয়ে গেছেন সেই অন্ধকারের দুয়ার। রবীন্দ্রনাথের জীবনে শোকের যে প্রথম আঘাত তার জীবনের হাহাকার ছড়িয়ে দিয়েছে, সে তার মা সারদা দেবীকে হারানোর শোক। রবীন্দ্রনাথ সেই স্মৃতি নিয়ে লিখেছেন, হে জননী, ফুরাবে না তোমার যে দান, শিরায় শনিতে তাহা বহমান। তুমি দিয়ে গেছো মরে সূর্য তারা চাঁদ, আমার জীবনে সে তো তব আশীর্বাদ। মা সারদা দেবী যেদিন চলে গেলেন, সেই দিনের স্মৃতি রবীন্দ্রনাথ লিখছেন। স্তিমিত প্রদীপে, অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপর শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেখে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোতে মৃত্যুর যে রূপ দেখিলাম, তাহা সুখ শক্তির মতোই শান্ত ও মনোরম। কেবল যখন তার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজায় বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে একদম গায়ে আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল। 1315 সনের অগ্রহায়ণে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের মন্দিরে এক উপাসনায় এক স্বপ্নের কথা বলেছিলেন। আমার একটি স্বপ্নের কথা বলি। আমি নিতান্ত বাল্যকালে মা গৃহী। আমার বুড়ো বয়সের জীবনে মার অধিষ্ঠান ছিল না। কাল রাত্রে স্বপ্ন দেখলুম আমি যেন বাল্যকালে রয়ে গেছি। গঙ্গার ধারে বাগান বাড়িতে মা একটি ঘরে বসে রয়েছেন। মা আছেন তো আছেন, তার আবির্ভাব তো সকল সময় চেতনাকে অধিকার করে থাকে না। আমিও মাতার প্রতি মন না দিয়ে তার ঘরের পাশ দিয়ে চলে গেলুম। বারান্দায় গিয়ে এক মুহূর্তে আমার হঠাৎ কি মনে হলো, জানি না, আমার মনে এই কথাটা জেগে উঠল যে মা আছেন। তখন তার ঘরে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করলুম। তিনি আমার হাত ধরে আমাকে বললেন, তুমি এসেছো। এইখানে স্বপ্ন ভেঙে গেল। জননী সারদা দেবীর স্মৃতি ছায়া পেরেছে রবীন্দ্রনাথের গানে, সুরমূর্ছনায় শুনতে পাই।
গানের পরে। আপনারা যে অনুষ্ঠানটি দেখছিলেন সেই অনুষ্ঠানের ক্যাপশন আপনারা দেখেছেন। আমি আপনাদের সঙ্গে সঙ্গে আবার এই অনুষ্ঠানটি প্রথম বড় পর্দায় দেখলাম। আপনারা জানেন যে ছোট পর্দা এবং বড় পর্দার একটা আলাদা সম্পর্ক আছে এবং একটা আলাদা স্বাদ আছে। এই অনুষ্ঠানটি বড় পর্দায় দেখে আমার একটু বিস্মিত লাগছিল, একটু অন্যরকম লাগছিল। সেটার জন্যও আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় শিক্ষা পরিষদকে, শ্রদ্ধেয় সমাগত সুধীমণ্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক রমাপ্রসাদ দে এবং অধ্যাপিকা সতীদি। আমি আপনাদের কাছে প্রথমেই আমার খুব কৃতজ্ঞতা জানাই। স্যার যেটা বলছিলেন যে আজ আমার বলার দিন ছিল না, যেহেতু তপন রায়চৌধুরী মশাই আজকে পারবেন না, আমি সঙ্গে সঙ্গে রাজি হই। কিন্তু পরে যখন আমি আমার যে শ্রোতা গোষ্ঠী তাদেরকে যোগাযোগ করতে বলি, আমার বন্ধুদের, তারা অনেকেই আমায় টেলিফোন করতে থাকেন, আজ তো কলকাতা বইমেলাতে থাকতেই হবে। কাজেই আমার শ্রোতা মণ্ডলীর এখানে কেউই নেই। দ্বিতীয়ত, প্রায় কেউ নেই বলবো, আমি জানি না অন্ধকারে কেউ একজন দুজনে এসে বসেছেন কিনা। দ্বিতীয়ত, স্যার আমার খুব ভালো লাগছে, আমার খুব কৃতজ্ঞ লাগছে যে আমাদের পুরনো একটি ছাত্র গোষ্ঠীর কথা বলছেন, যারা আমাদের মনে করি যাদবপুরিয়ান, একেবারে 100% যাদবপুরিয়ান। তাদেরকেও আমি পাচ্ছি না, যেমন এই মুহূর্তে এই বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের কর্ণধার আনন্দদা, অথবা নন্দন ভট্টাচার্য, অথবা দেবুদা, দেবকুমার রায়, এরাও আজকে পারবেন না, আমাকে জানিয়েছেন। সেদিক থেকে আমার সত্যি খুব দুর্ভাগ্য যে আজকে আমরা যারা নিজেদের যাদবপুরিয়ান বলে মনে করি এবং এত বছর পরেও আমাদের একটা যোগাযোগ থেকে গেছে, এই জাতীয় শিক্ষা পরিষদে এলে এক ধরনের পুনর্মিলন ঘটে, সেটা আজকে সম্ভব হলো না। কিন্তু আমি জানি না, এই রবিবাসরে আপনারা যারা নিয়মিত আসেন তারা নিশ্চয়ই জানেন যে এর পিছনে একজন মানুষ কি অনদাসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আমাদের অধ্যাপক রমাপ্রসাদ দে মশাই। এবং আমার মনে হয় আমি কিছু কথাতে এগোনোর আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কৃতজ্ঞতার সঙ্গে একটি করতালি দিয়ে মুখরিত করুন এই হলটিকে অধ্যাপক রমাপ্রসাদ দে। কলকাতাতে আর কোথাও বা পশ্চিমবঙ্গের আর কোথাও এইরকম বিভিন্ন বিষয়ে সিরিয়াস বক্তৃতামালা, আলোচনার আয়োজন বছরের পর বছর ধরে চলেছে, এরকম আর অন্য কোনো দৃষ্টান্ত আছে বলে আমার মনে হয় না। আমার খুব বিস্ময়কর লাগে। আমি খুব কৃতজ্ঞ যে আজকে এখানে আমাকে স্যার ডেকেছেন। আমি এর আগে আরো দুবার আমাকে এই রবিবাসরীয়তে বলতে বলেছিলেন। স্যার এখানে রবীন্দ্রনাথের সঙ্গে যে রবিবাসরীয় বক্তৃতামালার নিবিড় সম্পর্কের কথা বলছিলেন, সেটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আমি প্রথমবার পড়েছিলাম দেবিকা রানী সম্পর্কে, সেটা ছিল তাঁর শতবার্ষিকী, এবং দেবিকা রানী তো ঠাকুর পরিবারেরই সন্তান। আর দ্বিতীয়বার পড়েছিলাম রবীন্দ্রনাথ এবং লেনার্ড এলমহার্স্টের মধ্যে সম্পর্কের বিষয়ে। সেটা আমার একটা খুব প্রিয় বিষয়, কারণ সেটা নিয়ে কাজ করবার অনেক সুযোগ আমার ঘটেছে। এবং লেনার্ড এলমহার্স্টের দ্বিতীয় স্ত্রী ডক্টর সু এলমহার্স্ট আমার খুব বন্ধু ছিলেন, এবং তারই বলতে পারেন যে ব্যবস্থাপনায় আমরা প্রথম গিয়ে পৌঁছই ডার্টিংটনে, যেখানে লেনার্ড এলমহার্স্ট একটি দ্বিতীয় শান্তিনিকেতন গড়ে তুলেছেন। আজকে এই যে রবীন্দ্রনাথকে আবিষ্কার, পুনরাবিষ্কার, সেই সূত্রে নিজেদেরই ফিরে ফিরে দেখা, সেই প্রসঙ্গে যাবার আগে একটা কথা আবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব যে ভাগ্যিস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে এসেছিলাম, তাই জীবনটাকে অন্যভাবে দেখবার সুযোগ পেয়েছিলাম ডক্টর ত্রিগুণা সেন এবং আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর আশীর্বাদে, এবং তারা যেভাবে চালনা করেছিলেন আমাদের। আর একটা প্রযুক্তিগত দিক আছে, হয়তো পুরনো যারা আছেন তাদের মনে থাকবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনী হতো, এখন হয় কিনা জানি না, তাতে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের একটা ক্লোজ সার্কিট টেলিভিশন ছিল, সেটা দেখানো হতো। সেই যুগে সেটা একটা বিস্ময়কর ব্যাপার। তো আমাকে দায়িত্ব দেওয়া হতো প্রত্যেক বছর তার জন্য অনুষ্ঠান অর্গানাইজ করতে হবে। সেটা মানে 10 দিন 15 দিন ধরে এক্সিবিশনটা চলতো, এবং সেই 10 দিন 15 দিন ধরে আমি ছাত্র অবস্থায় অনুষ্ঠান আয়োজন করতাম। সেই তখন থেকেই মনে হয় টেলিভিশনের প্রতি আমার একটা আগ্রহ জন্মায়। তার বহু বছর পর টেলিভিশনের দেশে এসে পৌঁছবে, এবং তখনও আমরা জানি না যে কবে টেলিভিশনে এসে পৌঁছবে। যখন টেলিভিশন পৃথিবীতে শুরু হয়
তার পরের বছর বেতার জগতে একটি প্রবন্ধ বেরোয়, এবং সেই প্রবন্ধে যিনি প্রবন্ধ লেখক তিনি লেখেন যে অচিরেই টেলিভিশন এসে যাবে কলকাতায়, এবং তাতে আমরা যেমন আঙুরবালার গান শুনবো, ইন্দুবালার গান শুনবো, তাদের দেখতে পাবো, এবং রবিবাবুর কবিতা শুনবো, এবং রবিবাবুর চেহারাও দেখতে পাবো। কিন্তু তারপরে বহু বছর পর কি করে তারা এই কথা বলেছিলেন, তারা অনুমান করেছিলেন নিশ্চয়ই রেকর্ডের কিছু মেটেরিয়াল দেখানো হবে, কারণ তখন তার রবীন্দ্রনাথ জীবিত নেই। কিন্তু তারা নিশ্চয়ই এটা জানতেন না যে রবীন্দ্রনাথের অডিও ভিজুয়াল মেটেরিয়াল খুবই কমই সংরক্ষিত থেকেছে। আজকে শুরুতে স্মরণ করি যে আজকে আমার ব্যক্তিগত জীবনে একটি বিশেষ দিন এই জন্যে যে আমার পিতৃদেব মনীন্দ্রনাথ সাহার আজকে জন্মদিন। তিনি একজন অধ্যাত্ম পুরুষ ছিলেন, তিনি ছিলেন আমার বিশেষ বন্ধু এবং আমার সমস্ত কাজের পিছনে প্রেরণা স্বরূপ। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করব, এবং আমার আরেকজন শিক্ষাগুরু যাকে আমার প্রতি মুহূর্তে স্মরণ করতে ইচ্ছে হয়, এবং আজকের এই বক্তৃতার মধ্যে যার কথা বারবার আসবে তিনি কবি শঙ্খ ঘোষ, আজ তাঁরও জন্মদিন, তাই তার প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করি আজকে এই বক্তব্যের শুরুতে। আসলে আমরা যখন শুরু করেছিলাম 1975 সালে, তার খুব আগে থেকে, খুব ছেলেবেলা থেকে শান্তিনিকেতনের সঙ্গে আমার একটা নিবিড় যোগাযোগ ছিল। যোগাযোগটা এতটাই ছিল, এত ছোটবেলা থেকেই যাতায়াত করতাম, যে কণিকা বন্দ্যোপাধ্যায় মহর্তি কখনো বিশ্বাস করেননি যে আমি পাঠভবনে শান্তিনিকেতনে পড়ি। উনি বলেছিলেন আমি তো তোমাকে ছোটবেলা থেকেই দেখছি, কাজে বলতেন এরকম মিথ্যে কথা বলো না। তো পরবর্তীকালে আমি আর মহর্তিকে বলতামই না যে না না আমি শান্তিনিকেতনে পাঠভবনে পড়িনি। এবং আমার সহকর্মী হিসেবে শর্মিষ্ঠা আজকে এখানে আমাকে সাহায্য করছেন, দূরদর্শনে আমার সহকর্মী, তিনি শান্তিনিকেতনের ছাত্রী। এবং আরেকটা যোগাযোগ ঘটেছিল, আমাদের প্রথম যিনি কেন্দ্র অধিকর্ত্রী ছিলেন মীরা মজুমদার, তিনি ব্রাহ্ম পরিবারের কন্যা, অধ্যাপক সুশোভন সরকারের ভাগ্নী, এবং রবীন্দ্রনাথের প্রতি তার যে বিশেষ শ্রদ্ধা অনুরাগ ছিল, সেসব কারণেই রবীন্দ্রনাথ সম্পর্কে যখনই যা করতে চেয়েছি কোথাও কোনো রকম বাধা পাইনি, বরং উদারভাবে আমাকে বলা হয়েছে তুমি যা ভাবছো তাই করো। আমার জীবনের এটা একটা বিরাট সুযোগ, বা বলতে পারি একটা সৌভাগ্য, যে সেই 1975 সাল থেকে রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতনের অনুষ্ঠানে নির্মাণ করতে গিয়ে আমি বারবার একেবারে অন্যভাবে রবীন্দ্রনাথকে আবিষ্কার করেছি। যে রবীন্দ্রনাথকে আমরা দেখিয়েছি আপনাদের, সেই রবীন্দ্রনাথ তো শেষ কথা নয়। যতটুকু আমরা দেখিয়েছি তার একটা পরিক্রমা হয়তো আজকে আমি করব, আপনাদের স্মৃতিকে উস্কে দিতে আর নিজেদেরও বলতে যে এরকম একটা অতীতে ঘটেছিল বুঝি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা কথা স্মরণ করব যে আরো অনেক ঘটনা ঘটে যেগুলো একটা নির্মিত চলচ্চিত্রের মধ্যে, একটা নির্মিত অনুষ্ঠানের মধ্যে জায়গা পায় না। আপনারা হয়তো অনেকে জানেন যে চলচ্চিত্র নির্মাণ করতে গেলে একটা রেশিও বলা হয়, 1:16 কিংবা 1:6, অর্থাৎ 6টি দৃশ্য গ্রহণ করে একটি দৃশ্যকে রাখা হবে, 5টিকে ফেলে দেওয়া হবে। সত্যজিৎ রায় মোটামুটি কাজ করতেন 1:16, 15টি ফেলে দিয়ে একটি দৃশ্য রাখতেন। তো যে 15টি ফেলে দেওয়া হলো কিংবা যে 5টি আমরা ফেলে দিলাম সেটা আপনারা দেখতে পেলেন না। তাই এটা একটা অগাধ একটা, বলতে পারেন যে অনিঃশেষ একটা গল্প, যেটা চলতেই থাকে। আমরা তো কখনো দেখাতে পারিনি যে রবীন্দ্রনাথের প্রিয় পরিচালক বনমালী উত্তরায়ণে অসুস্থ শুয়ে রয়েছে, তার কাছে গিয়ে তাকে বললাম যে তোমার খিদে পেয়েছে, আমি জানি তার তখন যক্ষা হয়েছে, আমরা গিয়ে তার জন্য খাবার কিনে আনলাম, সে ক্ষুধার্ত বনমালী খাচ্ছেন এবং আমরা বসে বসে বারান্দায় দেখছি। আমাদের কত স্মৃতি কথা মনে পড়ছে রবীন্দ্রনাথের কত কথা, কোনোদিন তো সেটা দেখানো সম্ভব হয়নি। কিংবা রামকিঙ্কর বেইজ, তিনি এমন একটা বয়সে আমরা তার কাছে গিয়ে পৌঁছেছি যখন তিনি আমাদের যেটা স্বাভাবিক লজিক আমরা বলি সেটাকে তিনি অতিক্রম করে গেছেন। তিনি এমন কথা বলছেন, এমন কথার বৃত্তে ঘুরছেন, যে কথাগুলো যদি আমরা দেখাতাম তাহলে আপনারা বলতেন এগুলোর অর্থ কি, কেন দেখানো হচ্ছে। কিন্তু সেই মুহূর্তে শ্মশানের কাছে রামকিঙ্করের বাড়িতে বসে সেই মাটির দাওয়ায় ছাগল ছানাটি শুয়ে রয়েছে উঠোনে, আর আমরা দেখতে পাচ্ছি সেই রমণী যিনি থাকতেন রামকিঙ্করের সঙ্গে, তিনি কাজ করছেন উঠোনের আরেক প্রান্তে। তখন কিন্তু রামকিঙ্করের সেই কথাগুলো আমাদের মনে হয়নি
যে এটা যুক্তিবোধের মধ্যে নেই। সেই যে হাওয়ায় ঝরে পড়ছে কাঁঠাল গাছের পাতা, একটু দূরে সেই ছাগলছানাটি বিশ্রাম করছে, আর সে রমণীকে আমরা দেখতে পাচ্ছি তার দিকে তাকিয়ে রামকিঙ্কর যে কথাগুলো বলছেন, সে কথার একটা আলাদা ভাস্কর্য আছে, সেটা অনুষ্ঠানে দেখানো যায় না, সেটা তো আমরা দেখাতে পারিনি। আমরা আপনাদের দেখাতে পারিনি। আমরা একবার যখন অভিভ্যান নিয়ে গেলাম, আপনারা জানেন যে এটা চলমান একটি ভ্যান যার মধ্যে বসে অনুষ্ঠান রেকর্ড করা হয়। আমরা যখন এখানে কাজ শুরু করি তখন আমাদের প্রযুক্তিগত ব্যবস্থাপনা এতই কম ছিল যে এখনকার টেলিভিশন চ্যানেল যার কথা স্যার বললেন তারা কল্পনাও করতে পারবেন না। আমাদের কোনো স্টুডিওই তখন সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আমরা সে অভিভ্যানের ভেতরে বসে অনুষ্ঠান করতাম এবং বৃষ্টি এলে আমরা যে ক্যাপশনটি মাথায় দিয়ে ছাতার মতো করে ছুটে যাচ্ছি তাতে হয়তো লেখা রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় কিংবা রানী মহালনবিশ, অর্থাৎ তাঁদের যে সাক্ষাৎকার বা তাদের যে অনুষ্ঠানে অংশগ্রহণের সুপার ক্যাপশনটি আমাদের ছাতা হিসেবে তখন ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমরা একবার অভিভ্যান নিয়ে গিয়ে অনেক দিন শান্তিনিকেতনে ছিলাম এবং একের পর এক তখন আমরা অনুষ্ঠান রেকর্ডিং করছিলাম। সেই অনুষ্ঠান রেকর্ডিং করবার সময় আপনারা জানেন যে চীন ভবনের অধ্যাপক তান সাহেব, যার বিরাট অবদান, ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্ক স্থাপনের ব্যাপারে রবীন্দ্রনাথের যে অবদান, সংস্কৃতি শুধু সাহিত্যের দিক থেকে নয় অন্য দিক থেকেও এই দুই দেশের মধ্যে সম্পর্কের বলতে পারেন যে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন রবীন্দ্রনাথ চীন ভবনের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। সেই তান সাহেব সেখানে দীর্ঘদিন ছিলেন এবং তিনি আমাদেরই একজন হয়ে উঠেছিলেন। আমরা যখন কাজ করছি খবর এলো যে তান সাহেবের স্ত্রী প্রয়াত হয়েছেন। আমরা ছুটে গেলাম সেখানে, গঙ্গায় ছিলেন রানী চন্দরা, আমরা তাতে অংশগ্রহণ করলাম। আমরা মিস্টার তানকে তুলে দিলাম আমাদের গাড়িতে, আমরা শেষ যাত্রার সঙ্গী হলাম। এগুলো কখনো কোনো অনুষ্ঠানে আসেনি, হয়তো স্মৃতিতে থেকে গেছে আমাদের, যে স্মৃতি কখনো লেখা হয়নি। আর লিখতে গিয়ে আমার মনে পড়ে যে লিখে হয়তো কোনো মানেই নেই, কোনো অর্থই নেই, কেননা সময় সব কিছুকে ধুয়ে দেয়। এখানে মনে পড়ছে ডক্টর ত্রিগুণা সেনের কথা, যখন তিনি অবসর নিয়ে তার মেয়ের কাছে আছেন, মাঝে মাঝে যেতাম স্যারের সঙ্গে দেখা করতে। কয়েকদিন টেলিফোন না করলে ফোন করে তিনি ধমক দিতেন, বুড়ো লোকটার কথা ভুলে গেলেন নাকি। তো মাঝে মাঝে গিয়ে বলতাম, স্যার আপনার এত রকম স্মৃতি আপনি লেখেন না কেন? তো আমাকে একদিন হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে একটা বইয়ের আলমারির কাছে নিয়ে গিয়ে দাঁড় করালেন, বললেন এখানে কটি বই আছে, এই বই দেখো, বইগুলোর মধ্যে কটি বই তুমি পড়েছো, এই কটি বই আমি পড়েছি, আমাকে কেন তুমি অকারণ পরিশ্রমের মধ্যে ফেলতে চাইছো? আমার স্মৃতি কথা কে পড়বে? কথাটা নিষ্ঠুর, হয়তো সত্য, হয়তো কেউ পড়বে না, এই কথা সত্যি নয়, কিন্তু আজকে পড়ার যে প্রবণতা ছিল মানুষের, তারও তো একটা পরিবর্তন করছে। আরেকটা কথা খুব দুঃখের সঙ্গে এখানে আমি বলবো, আমার সারা জীবন এই ইলেকট্রনিক মাধ্যমে কাজ করতে গিয়ে মনে পড়ে যে দগল বলেছিলেন যখন ফ্রান্সে ল্যাল রুডির নেতৃত্বে যুব বিদ্রোহ শুরু হয়, তখন তার মনে হয়েছিল যে নতুন মাধ্যম টেলিভিশন যদি তাকে সমর্থন করে তাহলে তাকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না, এবং তিনি টেলিভিশনকে তার পক্ষে আনতে সমর্থ হয়েছিলেন। সেই জন্য সেই যুব বিদ্রোহ, আপনারা জানেন 60 দশকে সেই যুব বিদ্রোহ শুধু যুব বিদ্রোহ থাকেনি, একটা সার্বিক বিদ্রোহের রূপ নিয়েছিল। দগলের পতন ঘটত, ইতিহাস অন্যভাবে লেখা হতো, কিন্তু হয়নি টেলিভিশনের জন্য। এবং আজও অবধি সেই টেলিভিশন 60-এর দশক থেকে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমার মনে হয়েছিল যে এই মাধ্যমটি যে কতটা শক্তিশালী, যখন আমরা 70 দশকে শুরু করলাম তখন থেকে বিশেষ করে একাডেমিক সার্কেল যাকে আমরা বলি, তারা বোঝেননি, সমাজতত্ত্ববিদরা বোঝেননি। তারা মনে করেছেন যে মুদ্রিত শব্দই সবচেয়ে বেশি শক্তিশালী। সত্যি কথা বলতে কি, যে সংবাদপত্রের সেকালের কথা বইটি না পড়ে বা বইটি থেকে তথ্য না নিয়ে তৎকালীন বঙ্গীয় সমাজ সম্পর্কে কোনো গবেষণা করা সম্ভব নয়। কিন্তু যখন কেবলমাত্র আমরাই ছিলাম দূরদর্শনে, তখন যে ইতিহাস রচিত হয়েছিল, অডিও ভিশুয়াল ইতিহাস, সে সম্পর্কে শিক্ষা জগৎ একটু উৎসাহ দেননি এবং তার কোনো কিছুই আর্কাইভ করা হয়নি। অথচ ইতিহাস তখন অন্যভাবে গ্রন্থিত হচ্ছিল, প্রচারিত হচ্ছিল। আজকে আমার এক কথা মনে পড়ছে যে আমি যখন প্রথমে বিলেতে গিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমার গবেষণার কাজ আরম্ভ করি ডক্টর টম নসিটের কাছে, তখন তিনি একটি কথা বলেছিলেন
যেটা আমার অধ্যাপকরা জানেন, এখন অনেকটা অবস্থার পরিবর্তন ঘটেছে, যে তোমাদের দেশের তথ্য আহরণই হচ্ছে গবেষণা। আমাদের দেশের সমস্ত তথ্য তুমি পাবে কম্পিউটারে, তোমার কাজ হবে সেই তথ্যগুলোকে নিয়ে বিশ্লেষণ করা। এবং সেটা দেখতে গিয়ে আমি দেখেছিলাম যে তৎকালীন সমাজ সম্পর্কে যদি ভালো করে জানতে হয় তাহলে বিবিসি প্রোগ্রাম দেখতেই হবে, বিবিসির তথ্য দেখতেই হবে। সবচেয়ে বেশি তথ্য সমাজ সম্পর্কে দিয়েছে বিবিসি, এবং সেটা সেখানে রেকর্ডেড হয়ে রয়েছে। আমি যখন লেনার্ড এলমহার্স্ট এবং রবীন্দ্রনাথ বিষয়ে সম্পর্ক নিয়ে কাজ করছিলাম, সেই সময় আমাকে বলা হয়েছিল যে লেনার্ড বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছেন, তুমি যদি সেগুলো না দেখো, আজ থেকে সেটা হয়তো 30 বছর আগে কিংবা আজ থেকে 20 বছর আগে, তুমি যদি সেগুলো না শোনো বা না দেখো, তাহলে রবীন্দ্রনাথের সঙ্গে লেনার্ডের সম্পর্ক বিষয়ে তুমি যতই পড়ো, তুমি যতই তথ্য দেখো না কেন, তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। তাই আমার মনে হয় যে আমার একটু দুঃখ হয় যে কলকাতা দূরদর্শনের কোনো সচেতনতা আমি আনতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম আর্কাইভ তৈরি করার জন্য, একটা ঘর তৈরি করেছি, আলমারি তৈরি করেছি, এয়ার কন্ডিশনিং সিস্টেম তৈরি করেছি, তারপরে শর্মিষ্ঠার উপরে দায়িত্ব পড়ে, শর্মিষ্ঠাও চেষ্টা করেছে। কিন্তু এটা যে কত জরুরি সেই তৎকালীন অডিও ভিজুয়াল ইতিহাস রক্ষা করা, যে ইতিহাস মুদ্রিত ইতিহাসের চেয়ে অনেক বেশি বাংময়, যার যে তথ্য মুদ্রিত আছে, যে তথ্য লেখা হয়েছে, সেখানেই তার সমাপ্তি, সেখানেই একটি পূর্ণচ্ছেদ। কিন্তু অডিও ভিজুয়াল তথ্য আপনি যখন দেখবেন, তখন আপনি নিজে একটা দৃশ্য থেকে অথবা দৃশ্যের বিন্যাস থেকে আপনি অন্য তথ্য খুঁজে পাবেন, যে তথ্য লিপিবদ্ধ হয়নি, যে তথ্য ভাষ্যে নেই, যে তথ্য প্রযোজক বলেননি, যে তথ্য সম্পাদক বলেননি, সে তথ্য রক্ষিত হয়ে গেছে। এত একটা মূল্যবান যে মাধ্যম, সে মাধ্যম সম্পর্কে শিক্ষা জগৎ এবং সমাজতত্ত্ববিদরা প্রথম থেকে সচেতন ছিলেন না। আমি খুব অল্প বয়সে ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার বলে একটি সংস্থা করি, তখনও টেলিভিশন আসেনি। সেখান থেকেও আমার মনে হয়েছিল যে একটা নতুন সংস্কৃতি আসছে, যে সংস্কৃতিকে বরণ করে নিতে হবে, যে সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে আমাদের সমাজকে বোঝবার জন্য, আমাদের সময়কে জানবার জন্য। তাই রবীন্দ্রনাথ সম্পর্কে আজকে বলতে বসে আমার বারবার আক্ষেপ হচ্ছে যে সেগুলো তো রক্ষিত হলো না সেই সময়কার কথা। আমরা যেভাবে শুরু করেছিলাম, আমাদের প্রথম যে তথ্যচিত্র সেটিও রবীন্দ্রনাথকে নিয়ে, জন্মদিন মৃত্যুদিন। তার স্ক্রিপ্ট রচনা করেছিলেন স্বয়ং কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের কবিতা, তার গদ্য, তার ভাবনা নিয়ে অনেক কাজ হয়েছে। কিন্তু এই একটি দিক, এই যে অডিও ভিজুয়াল দিকে তিনি কি নিপুণভাবে, তার আমার মনে হয় তার রক্তের মধ্যে একটা কল্লোলাচ্ছ্বাস আছে, যে জন্য তিনি খুব সহজাতভাবে, খুব স্বাভাবিকভাবে এই মাধ্যমটিকে নিয়ে কাজ করেছিলেন এবং এমন একটি ভাষা দিতে পেরেছিলেন যে ভাষা রবীন্দ্রনাথ বিষয়ে অনুষ্ঠানের ভাষার পথ নির্দেশ করেছিল। এবং নিশ্চয়ই আমার এবং শর্মিষ্ঠার খুবই সৌভাগ্য যে তার সঙ্গে এই কাজগুলো একের পর এক করা সম্ভব হয়েছিল। জন্মদিন মৃত্যুদিন রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের সম্পর্কের কথা। রবীন্দ্রনাথের চলে যাওয়ার তারিখ 22শে শ্রাবণ। আমরা শুরু করি 9 অগস্ট। তার আগের দিনের তারিখটি রবীন্দ্রনাথের চলে যাওয়ার তারিখ ছিল সে বছর। আর অবনীন্দ্রনাথের জন্মদিন, দুটি মুখোমুখি, তাই এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। এবং সেই অনুষ্ঠান করতে গিয়ে আমরা যেভাবে এই দুজনের সম্পর্ককে আবিষ্কার করি এবং আবিষ্কার করতে গিয়ে এমন অনেক পুরনো মানুষকে কাছে পাই, যেমন রাধামোহন ভট্টাচার্য। তিনি অবনীন্দ্রনাথের যে কথাগুলি সেগুলি বলেছিলেন। তখন আমার মনে হয় সম্ভবত সেটি প্রথম, কারণ তখনও সত্যজিৎ রায় খালি গলায় রবীন্দ্রসঙ্গীত ছবিতে ব্যবহার করেননি। গীতা ঘটককে দিয়ে আমরা খালি গলায় গান গাইয়েছিলাম। রবীন্দ্রনাথের শেষ যাত্রা প্রথম মানুষ তখন সাধারণভাবে দেখলেন, তার আগে দেখেছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্র রবীন্দ্রনাথ। আমরা যখন 1975 শুরু করছি, তখন অডিও ভিজুয়াল কোন ঐতিহ্য নিয়ে শুরু করছি আমরা। তার আগে রবীন্দ্রনাথের কিছু কাহিনী চিত্র তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে তৈরি হয়েছিল কয়েকটি ছোট চলচ্চিত্র তার কবিতা নির্ভর। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ। তাতে তিনি রবীন্দ্রনাথ বিষয়ে যে অডিও ভিজুয়াল মেটেরিয়াল আমরা যাকে বলি, তা খুব সামান্য পাওয়া গেছে। অনেক আলোকচিত্র পাওয়া গেছে, বিশেষ করে শম্ভু সাহার আলোকচিত্র,
অনেক সময় সেই আলোকচিত্রগুলোকেই আমাদের চলচ্চিত্রের ভাষা দেওয়ার চেষ্টা করতে হয়েছে সারা জীবন কাজের মধ্যে দিয়ে। কিন্তু এই জন্মদিন মৃত্যুদিন অনুষ্ঠানে এই দুজনের সম্পর্কের ব্যাপারে কাজ করতে গিয়ে আমরা আবিষ্কার করি অবনীন্দ্রনাথই রবীন্দ্রনাথকে চিত্রশিল্পী হিসেবে যেন প্রথম আবিষ্কার করছেন, এবং রবীন্দ্রনাথই অবনীন্দ্রনাথ সম্পর্কে সত্যিকারের তার যে শক্তি, তার যে জোরের দিকটার কথা মানুষকে জানাতে চাচ্ছেন। রবীন্দ্রনাথ একবার তার সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন, এবং অবনীন্দ্রনাথ স্বভাব লাজুক মানুষ, তিনি ঘর থেকে চলে যাচ্ছেন লজ্জা পেয়ে। ঘরে যারা আছেন তাদেরকে রবীন্দ্রনাথ বলছেন যে তোমরা জানো না এই একটি মানুষ সমস্ত জাতির রুচিটাকে বলতে দিয়েছে। অবনীন্দ্রনাথ কি বলছেন? বলছেন রবীন্দ্রনাথের ছবি সম্পর্কে, দেখেছ যেন একটা ভলকানিক ইরাপশন, এত গান, এত কবিতা, এত নাটক, তাতেও হলো না, কোথায় লুকিয়েছিল এই বন্যা, তারপর সেসবটি ছবি হয়ে বেরিয়ে এলো। এই যে লুকিয়ে থাকা ছবি, যেটা রবীন্দ্রনাথের পক্ষে সঠিক মূল্যায়ন, কোথাও একটা হৃদয়ের কোথাও লুকিয়েছিল, সেটা প্রকাশিত হচ্ছে, যেন একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বেরিয়ে আসছে, সে কথা বলছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই প্রসঙ্গে মনে পড়ছে সম্পদার সঙ্গে আমাদের কথা হতো যে রবীন্দ্রনাথের চিত্রকলা নিয়ে আমাদের সৌভাগ্য যে প্রথম তথ্যচিত্র তৈরি করি আমরা, সেটিরও স্ক্রিপ্ট, অসামান্য স্ক্রিপ্ট করেছিলেন কবি শঙ্খ ঘোষ। তার নাম ছিল রূপের অদৃশ্য অন্তঃপুরে। সেখানে শুধু এসরাজ ব্যবহার করা হয়েছিল, অশেষ বন্দ্যোপাধ্যায়ের এসরাজ, আর সেই সঙ্গে ভাষ্য ছিল সুপ্রিয় ঠাকুরের, এবং সাহিত্যের সঙ্গে রবীন্দ্রনাথের গানের সঙ্গে তার ছবিকে মিলিয়েছিলেন শঙ্কদা। আপনাদের জেনে ভালো লাগবে, হয়তো একটু বিস্ময়কর লাগবে, সেখানে স্মৃতিচারণ করেছিলেন স্বয়ং ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া ওকাম্পোর যে ছবিগুলি তখন আমাদের হাতে আসে, সেগুলি তিনিই পাঠিয়েছিলেন ভারত সরকারের কাছে, সেগুলো আমরা সংগ্রহ করি। সেই ছবিগুলিতে ভিক্টোরিয়া ওকাম্পোর চোখে একটু কালি লেপে দেওয়া আছে। তার কারণ তিনি শুনেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্কে রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক রকম কথা এদেশে বলা হয়েছে, তাতে তিনি খুব আহত বোধ করেছিলেন। সেই জন্য তিনি ভারতবর্ষে কখনো আসেননি, এবং তিনি যখন ছবিগুলি পাঠান তখন তিনি বলেন, আমি তো ভারতবর্ষ দেখিনি, আমার ছবিও ভারতবর্ষ দেখবে না, আমার ছবির চোখও ভারতবর্ষ দেখবে না, সেজন্য ছবির চোখগুলোতে তিনি কালি লেপন করেন। রবীন্দ্রনাথ চেয়ারে বসে আছেন, পায়ের কাছে বসে আছেন ভিক্টোরিয়া ওকাম্পো, এবং সেই ছবিগুলি আমরা দেখিয়েছিলাম। এবং সে অসামান্য জবানবন্দি বলুন, সাক্ষাৎকার বলুন, ইতিহাস বলুন, যেখানে ভিক্টোরিয়া ওকাম্পো বলছেন পোয়েট ইউ আর পেইন্টিং, আর রবীন্দ্রনাথ বলছেন আই ডো নট নো হাউ টু পেইন্ট, আই এম জাস্ট ডুডলিং। বারবার মনে করিয়ে দিচ্ছেন ভিক্টোরিয়া ওকাম্পো, যিনি 1930 সালে প্রথম রবীন্দ্রনাথের ছবির এক্সিবিশন প্রদর্শনীর আয়োজন করেছিলেন প্যারিসে, এবং তার পিছনে যে ছিলেন লেনার্ড এলভার্স, তা আমরা এখন নতুন গবেষণাতে জানতে পারছি যে অর্থ সংগ্রহের একটা বিরাট দায়িত্ব গোপনে নিঃশব্দে পালন করেছিলেন লেনার্ড এলভার্স। এই অনুষ্ঠান করতে গিয়ে এর অনেক কথাই হয়তো আমরা বলিনি, কারণ অনুষ্ঠানের যে যাকে বলা হয় এডিটিং, অনুষ্ঠানের যাকে বলা হয় বিন্যাস, অনুষ্ঠানের যাকে বলা হয় ফোকাস, সেখানে এগুলো অপ্রয়োজনীয়। কিন্তু আমরা তো সেই তথ্যগুলো পাচ্ছি, আমরা তো একের পর এক এমন এক একটা ঘটনার মধ্যে ঢুকে যাচ্ছি যে ঘটনা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। যেমন পূরবী কাব্যগ্রন্থ রচিত হয়েছিল সান ইসিদ্রোতে, আর্জেন্টিনায়, ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে। সেখানে রবীন্দ্রনাথ যখন পূরবী কাব্যগ্রন্থ লিখছেন তখন তো কাটাকাটিগুলো ছবি হয়ে যাচ্ছে রুটলিংগুলো, তাই জন্যই তো ভিক্টোরিয়া এই মন্তব্য করেছিলেন, রবীন্দ্রনাথ যাকে নাম দিচ্ছেন বিজয়। সেই পূরবী কাব্যগ্রন্থের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট বেরোলো শান্তিনিকেতনে, আমাদের জন্য বের করা হলো। সম্পদ আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, একের পর এক পৃষ্ঠাগুলো ফেলা হচ্ছে, আজ আমাদের ক্যামেরা সেই ছবি ধরছে। কি রোমাঞ্চকর সে অভিজ্ঞতা যে রবীন্দ্রনাথের হাতের লেখা, রবীন্দ্রনাথের নিজের করা ডুডলিং যে আমরা এইভাবে ব্যবহার করছি, সেটা তখন সহজেই সহজ ছিল, সেটা সহজে বাস্তবে রূপ দেওয়া সম্ভব ছিল। কেননা তখন শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর অবস্থা আজকের শান্তিনিকেতন
আজকের বিশ্বভারতীর মতো ছিল না। আজ আপনাদেরকে সে ঘটনা বললে আপনাদেরও মনে হবে এটা অবিশ্বাস্য যে কেউ এখন ফল্ট থেকে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট বের করবেন না, কিন্তু তখন আমাদের এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে। সমস্ত কিছুই অরিজিনাল আমরা দেখেছি, ব্যবহার করেছি, ছবি নিয়েছি। রবীন্দ্রনাথের পেইন্টিংস নিয়ে যখন রূপের অদৃশ্য অন্তঃপুরে তথ্যচিত্র আমরা তৈরি করছি, তখন কত রবীন্দ্রনাথের ছবি আমরা অরিজিনাল ছবি তারা বের করেছেন আমাদের জন্য, আমরা সেটা নিয়েছি। তখন ছিল একটা পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক। এমন ঘটেছে কোনো হয়তো ধরুন রবীন্দ্রনাথের হাতের লেখা, অরিজিনাল হাতের লেখার কিছু ব্যাপার আমাদের দরকার, আমরা সেখান থেকে নিয়ে এসেছি, কাজ করে আবার তাদের ফেরত দিয়েছি। অথবা তাদের একটা ফিল্ম খারাপ হয়ে গেছে, আমরা নিয়ে এসেছি, সেটিও কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, আমরাও যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, তাই আমরাই ফিল্মটিকে ঠিকঠাক করে দিয়ে আবার তাদের ফেরত দিয়েছি। কোথাও লেখা নেই যে ফিল্মটি আমি নিয়ে গেলাম ওদের কাছ থেকে, তারাও লিখে রাখার প্রয়োজন মনে করেননি, আমিও মনে করিনি যে এটা লিখে রাখা উচিত আপনাদের, যে আমি নিয়ে যাচ্ছি আমি আবার ফেরত দেব। এইরকম একটা আশ্চর্য বিশ্বাস এবং সহযোগিতার মধ্যে সেই সময় কাজ হয়েছিল। আমরা মংপুতে রবীন্দ্রনাথ বলে একটি তথ্যচিত্র করেছিলাম, সেটিরও স্ক্রিপ্ট রচনা করেছিলেন শঙ্খ ঘোষ। তখন তিনি একটু অসুস্থ এবং সেই জন্য তিনি আমাদের সঙ্গে যেতে পারেননি। আমরা মৈত্রী দেবীকে নিয়ে গেলাম মংপুতে। ভেবে দেখুন, রবীন্দ্রনাথের সেই লাইন মংপু সম্পর্কে, মাঝে মাঝে থেকে দেওয়া, মাঝে মাঝে মুক্তি, সেই আলোচনার মধ্যে মৈত্রীদের সঙ্গে বসে আছি, তিনি অনর্গল স্মৃতিচারণ করছেন আর আমরা তার স্মৃতিচারণ রেকর্ড করছি, ফিল্ম করছি। পরবর্তীকালে সুবিনা রায়ের কণ্ঠে গানের সঙ্গে সেই দৃশ্য, পাহাড় থেকে নেমে যাচ্ছে পথ, যে পথ দিয়ে রবীন্দ্রনাথ যাতায়াত করেছেন, সেই পথের সঙ্গে আমরা সুবিনা রায়ের গানকে ব্যবহার করেছিলাম। তখন যারা দেখেছেন, যদি কারো মনে থাকে তাহলে সেটা হয়তো আপনাদের মনে পড়বে। আমরা তখন করতে চেয়েছিলাম ছবিটাকে এইভাবে যে যেন রবীন্দ্রনাথ আছেন মংপুর সেই বাড়িতে, সেই বাড়িতে বসে লেখা গান আমরা রবীন্দ্রনাথের কণ্ঠে ব্যবহার করছি। আমরা সেই বাড়িতে বসে রবীন্দ্রনাথ যে কবিতা শুনিয়েছেন তা রবীন্দ্রনাথের কণ্ঠে ব্যবহার করছি। আর দূর থেকে যেন আপনি দেখছেন পাহাড়ের একটা ঢালে দাঁড়িয়ে সে বাড়িতে সন্ধ্যের অন্ধকারে আলো জ্বলে উঠছে, সে বাড়িতে রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হচ্ছে, পাহাড়িয়ারা আসছে, তারা নাচ গান করছে, রবীন্দ্রনাথ পরের দিন কবিতা রচনা করছেন তাই নিয়ে। সেই ঘটনার একটা পুনর্নির্মাণ সেখানে করা হয়েছিল। জন্মদিনের ধারা, এই যে আপনাদের একটি ছবি আমরা দেখিয়েছিলাম, তার সম্পর্কে দু একটি লাইনেই আমাকে আজকে বলতে হলো, কিন্তু তার মধ্যে কত ঘটনা ঘটেছে, কত স্মৃতি। মৈত্রী দেবী যে কথা বলেননি, লেখেননি, লিখতে পারবেন না সেসব কথা, বলেছেন এসব কথা লেখা যায় না, আজ এখানে এসে মনে পড়ছে তোমাদের বলে যাই। সেসব কথা শুনবার সৌভাগ্য আমাদের হয়েছিল সেই মংপুতে, সেই আলোচনার মধ্যে বসে। সে সব কথা বলবার এইটুকুর মধ্যে তো এই সময়ের পরিবেশের মধ্যে তো সম্ভব নয়। আমরা 25শে বৈশাখ পেয়েছিলাম দ্বিতীয় বছর 1976 সালে, কারণ 1975 সালের আগস্টে আমরা আরম্ভ করি। জন্মদিনের ধারা, এটিও শঙ্খ ঘোষের একটি অসামান্য স্ক্রিপ্ট অবলম্বনে এবং শর্মিষ্ঠা আমরা পরিচালনা করি। সে এক আশ্চর্য ঘটনা, আমাদের যে কত কষ্ট করে, কত সীমিত ব্যবস্থার মধ্যে কাজ করতে হতো। তখন এই যে আপনারা ইলেকট্রনিক ক্যামেরা দেখছেন, যাকে এখন বলা হয় ইএনজি, কোনো ঘটনা ঘটলে যেখানে দেখতে পান কোনো টেলিভিশনের পর্দায় শত শত ক্যামেরা, তখন এই বাইরের দৃশ্য গ্রহণ করার মতো কোনো ইলেকট্রনিক ক্যামেরাই আবিষ্কৃত হয়নি। তখন শুধু স্টুডিওর ভেতরে ইলেকট্রনিক ক্যামেরা, যাকে বলা হতো ইমেজ অর্থহীন ক্যামেরা, সেই ক্যামেরা ছিল। সেই ক্যামেরা ছাড়া আর কোনো ক্যামেরা তখন আবিষ্কৃত হয়নি বলে আমাদের চলচ্চিত্রের ক্যামেরা নিয়ে কাজ করতে হতো এবং সেটা দীর্ঘদিন ধরে আমাদের সেইভাবে কাজ করতে হয়েছে। তো তেমন একটি ক্যামেরা নিয়ে আমাদের তো প্রতিদিন নতুন অনুষ্ঠান দিতে হচ্ছে। আমাদের তো হঠাৎ শুরু হয়েছে, আমরা শান্তিনিকেতনের পথে যাত্রা শুরু করলাম, শঙ্কর আমাদের সঙ্গে আছেন, পথে থামবার সময় নেই, প্রচণ্ড সে গ্রীষ্মের দাবদাহ, তার মধ্যে শর্মিষ্ঠা কিছু খাবার দাবার তৈরি করে নিয়ে গেছেন। খেতে খেতে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে করতে, তখন কিন্তু শান্তিনিকেতনের পথ এত সুগম নয়, সে ভাঙাচোরা দুর্গম পথ দিয়ে আমরা লাল মাটির ধুলো মেখে শান্তিনিকেতনে পৌঁছানো মাত্র আমাদের শুটিং শুরু করতে হলো, কারণ সেই দিনই আমাদের আবার ফিরতে হবে। এবং তারপরে যখন শুটিং শেষ হলো, আমরা যখন একটি ধাবাতে এসে খাচ্ছি শান্তিনিকেতনের কাছে, লোকে আমাদের এসে জিজ্ঞেস করলো তোমরা কোথায় যাচ্ছ?
আমরা বললাম আমরা কলকাতাতে ফিরবো। বলে তোমাদের সঙ্গে একজন মহিলা আছে, কলকাতাতে তো রাত্রিবেলা এই শান্তিনিকেতনের যে দুটি অরণ্য আছে সেই ফরেস্টের মধ্যে দিয়ে তো কেউ যায় না, কেউ গেলে তো তারা কেউ ফেরত আসে না। আমরা বললাম হয়তো আমরা ফেরত আসবো না, কিন্তু আমাদের তো অনুষ্ঠান করতেই হবে, আমাদের তো প্রোগ্রাম দিতেই হবে। কাজে আমরা আবার সেই রাত্রি 10টার সময় যাত্রা শুরু করলাম, ওই যে সময়টুকু পেয়েছিলাম শান্তিনিকেতনের শুটিং শেষ করে। একটার পর একটা দুটি খুব বিপজ্জনক ফরেস্টটাকে বলা হয় তা আমরা পার হলাম। আমাদের কারো মুখে কোনো কথা নেই। আমরা যখন বড় রাস্তায় এসে পৌঁছলাম, যেটা দার্জিলিং মোড় বলা হয়, প্রথম কথা বললেন শঙ্কদা, বললেন আমরা যে এই রাস্তা দিয়ে এলাম এর মধ্যে কটি গাড়ি আমাদের পাশ কাটিয়ে গেছে। আমরা বললাম একটিও নয়, কিন্তু উনি তো শঙ্খ ঘোষ, উনি বললেন দুটি লরি গেছে, তারা খুব জোরে পাশ দিয়ে চলে গেছে, এখনই তোমরা? আমরা বললাম না, আমাদের দেখার কোনো তখন মনের সাহসই ছিল না। তারপরে সেই ধাবাতে গিয়ে আমাদের যে ড্রাইভার ছিল মনে আছে দুর্জয়, সে আর চালাতে পারছে না, সে শুয়ে পড়েছে। আমরা তখন ভাবলাম যে কাল সকালবেলা থেকে এডিটিং করতে হবে, সারা রাত ধরে কলকাতাতে যেতে হবে, প্রাণ থাক না থাক আর কিছু আমরা ভাবতে পারছি না, অনুষ্ঠানের কথাটাই তো একমাত্র চিন্তা আমাদের। যখন হতাশ হয়ে পড়েছি তখন হঠাৎ আমাদের শান্তনু, আমাদের ড্রাইভার, সে বলল যে চল, প্রোগ্রাম তো দিতেই হবে। আমরা জানতাম না যে সে এত ভালো গাড়ি চালায়। সারা রাত ধরে আমরা এলাম, আসামাত্র ভোরবেলাতে আমরা বসে পড়লাম এডিটিংয়ে, শঙ্কদা আমাদের সঙ্গে। সারাদিন এডিটিং চললো, স্নান নেই, খাওয়া নেই। সন্ধ্যাবেলায় জন্মদিনের ধারা অনুষ্ঠান দেখানো হলো। রবীন্দ্রনাথ যতদিন জীবিত ছিলেন, যারা যারা তার জন্মদিনের আয়োজন করেছিলেন, তাদের মধ্যে আমরা প্রায় সবাইকেই তখন জীবিত অবস্থায় পেয়েছি, একমাত্র সরলা দেবীকে ছাড়া। তারা তাদের স্মৃতিচারণ করেছেন, যেমন প্রভাত কুমার মুখোপাধ্যায়, মৈত্রেয়ী দেবী, প্রমথনাথ ঋষি ইত্যাদিরা। এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ তার প্রত্যেক বছরের জন্মদিনে কিছু সৃষ্টি করেছিলেন। একটা স্তরে স্মৃতিচারণ তার জন্মদিনের উৎসবে, আরেকটা স্তরে রবীন্দ্রনাথের সৃষ্টি, এই দুটোকে মেলানো হয়েছিল সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজকের অনুষ্ঠানের একদম শুরুতে আপনারা দেখছিলেন শেষ নাহিকে বলে একটি অনুষ্ঠানের একটা অংশ বিশেষ। রবীন্দ্রনাথের জীবনে কাদম্বরী দেবীর প্রভাবের কথা আপনারা জানেন, যেটা আমরা নানানভাবে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বারবার বলেছি। আজকে আমাদের একটি অনুষ্ঠানের একটি অংশ, ছোট্ট একটি অংশ আমরা দেখাবো, যেখানে কাদম্বরী দেবীর প্রসঙ্গ আসছে। আপনারা একটু দেখুন। রবীন্দ্রনাথের আশ্রয় হয়ে দাঁড়ালেন রবীন্দ্রনাথের বৌঠান কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথের সহধর্মিণী। কবি লিখছেন, তিনি আমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া সর্বদা কাছে টানিয়া আমাদের কোনো অভাব ঘটিয়াছে তা ভুলাইয়া রাখবার জন্য দিনরাত্রি চেষ্টা করিলেন। নিঃসন্তান কাদম্বরী দেবী তার স্নেহে, মমতায়, ভালোবাসায়, বন্ধুত্বে কিশোর রবির মন ভরিয়ে রাখলেন। সেই সব স্বপ্নেই মতো দিন কেটেছে তাদের। রবীন্দ্রনাথের স্মৃতি থেকে আমরা শুনি। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপার রেখাপিতে বেলফুলের গোড়ের মালা, ভিজে রুমালে পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল, আর বাটিতে ছাঁচি পান। বউ ঠাকুর গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি। আমি ধরতুম চড়া সুরের গান। গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা, তখনও তা ফিরিয়ে নেননি। সুর চড়বা আকাশে, ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান। এই আশ্চর্য সুন্দর সম্পর্ক, যার কথা রবীন্দ্রনাথ তাঁর চেতনায় এবং অবচেতনায় বহন করেছেন সারা জীবন, তাই তার একটি গানের সুরমূর্ছনায় ধ্বনিত। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আলোক ভাবনা তোমারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেথায়
অংশটা হয়ে গেছে না? আমরা একেবারে প্রথম দিকের কথা আরেকবার ফিরে যাব। আপনারা এখন জানেন যে রবীন্দ্রনাথের ভাঙা গান একটা খুব জনপ্রিয় একটা বিষয়। একেবারে প্রথম দিকে 1976 সালে রবীন্দ্রনাথের ভাঙা গান নিয়ে শর্মিষ্ঠা একটি সিরিজ অনুষ্ঠান করেছিলেন, এবং তখন লোকে খুব বিস্মিত হয়েছিলেন যে রবীন্দ্রনাথ যে এতভাবে এত জায়গা থেকে সুর আহরণ করেছিলেন। আমাদের মনে আছে যে কণিকা বন্দ্যোপাধ্যায় টপ্পা গান ভাঙা রবীন্দ্রনাথের গানের দায়িত্ব নিয়েছিলেন, সুবিনয় রায় দায়িত্ব নিয়েছিলেন ধ্রুপদ ভাঙা গান, সুচিত্রা মিত্র নিয়েছিলেন বিদেশি সুরে সুর ভাঙা রবীন্দ্রনাথের গান, আর শান্তিদেব ঘোষের দায়িত্ব ছিল লোকসঙ্গীত ভাঙা রবীন্দ্রনাথের গান, আর ইন্দিরা শিল্পী গোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন প্রাদেশিক গান ভাঙা গান দায়িত্ব। এবং এই অনুষ্ঠান দেখানোর পরে নানান দিক থেকে নানান চিঠিপত্র আসতে আরম্ভ করে, এবং তার মধ্যে আমার মনে আছে তখন আমি দর্শকের দরবারে একটি অনুষ্ঠান করতাম, তখন অনেক সাধারণ দর্শক এটা জানান যে আমরা জানতাম যে রবীন্দ্রনাথ যে সুর সৃষ্টি করেছেন তা তার অরিজিনাল সুর, তিনি বুঝি এত জায়গা থেকে সুর নিয়ে এই ভাঙা গানগুলি তৈরি করেছেন। একজন সঙ্গীতের মানুষ তো সহজেই বুঝবেন যে সঙ্গীতের বিভিন্ন সুর তো নানা উৎস থেকে নিতে হয়, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা একটা খুব বিস্ময়কর ঘটনা বলে তখন পৌঁছেছিল। আমরা একটু আগে আমি আপনাদের বলছিলাম যে আমরা একবার অভিধান নিয়ে গিয়েছিলাম, এবং তখন যেটা আমরা চেষ্টা করেছি প্রথম দিকে রবীন্দ্রনাথের যারা ক্লোজ অ্যাসোসিয়েটস যারা, তাদের যেহেতু অনেক বয়স হয়ে গেছে তখন যত দ্রুত সম্ভব তাদের স্মৃতি কথা ধরে রাখা, রেকর্ড করে ফেলা, তাদের ইন্টারভিউ রেকর্ডিং করে দেখান। সেই সুবাদেই আমরা শান্তিনিকেতনে গিয়ে বেশ কয়েকটা দিন থেকে রেকর্ডিং করি, এবং কলকাতাতেও যারা রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন তাদের সাক্ষাৎকার, তাদের কথা আমরা রেকর্ড করি। এবং আজকে আপনারা বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখতে গিয়ে একটি ফরম্যাট অবশ্য জনপ্রিয়, সেটা হচ্ছে আড্ডা, অর্থাৎ খুব সহজ চালে কথা বলা। এই অনুষ্ঠানের প্রথম শুরু হয় ভূপেন হাজারিকাকে নিয়ে। অনুষ্ঠানটির নাম ছিল ভূপেন হাজারিকার আপন ভুবন, এবং তখন মনে হয়েছিল যে রেডিওতে যেমন একটি ঘোষণা, তারপরে একজনের গান, সেটা টেলিভিশনকে একটা আলাদা ভাষা দিতে হবে, অডিও ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, এবং টেলিভিশনের জন্য একটি আলাদা ভাষাও তৈরি করতে হবে, যেটা মঞ্চের ভাষা নয়, যেটা খবরের কাগজের ভাষা নয়, যেটা রেডিওর ভাষা নয়। এবং এই প্রয়াসটা আমার মনে আছে খুব সচেতনভাবে চালিয়েছিলাম। তার কারণ আপনার চোখের দিকে তাকিয়ে যে কথা বলা যায় সে কথা আমি আপনার চোখের আড়ালে গিয়ে বলতে পারি না, তখন আমার ভাষাভঙ্গি বদলাবে। আমি লিখতে পারি না, তখন আমার ভাষাভঙ্গি বদলাবে। কিন্তু আমি যখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি তখন তো আপনার চোখের দিকে তাকিয়ে বলছি, তাই চোখের দিকে তাকিয়ে বলবার ভাষাটা অবশ্যই আলাদা হওয়া উচিত। আজ সারা পৃথিবীতে কুইন্স ইংলিশ নিয়ে মানুষের আর কোনো মাথা ব্যথা নেই। মানুষের মাথা ব্যথা ব্রডকাস্ট ইংলিশ নিয়ে, যে ভাষায় সমস্ত মানুষের কাছে, সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছানো যায়। তখনই আমার মনে হয়েছিল যে আমাদের একটা ভাষা দরকার, যে ভাষা হবে স্বতন্ত্র ধরনের ভাষা, যাকে আমরা হয়তো বলতে পারবো টেলিকাস্ট বাংলা। এই টেলিকাস্ট বাংলা করতে গিয়েও বারবার রবীন্দ্রনাথের কাছে আমাদের আশ্রয় নিতে হয়েছে, এবং কখনো কখনো ভাষাবিদদের কাছেও যেতে হয়েছে, যে আমরা এই যে শব্দগুলো, যেমন ধরুন একটু আগে আপনাদের বলছিলাম যে এই যে আড্ডার ফরম্যাট, সেটাতে দ্বিতীয় যে অনুষ্ঠানটি হয় সেটা রাজেশ্বরী দত্তকে নিয়ে গল্প করতে করতে গান, তার অনেক স্মৃতিকথা আসে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে তার 5 দিন পরে তিনি প্রয়াত হন। ফলে যখন আমরা অনুষ্ঠানটি দেখাই তখন সেটি একটি অবিচুয়ারি অনুষ্ঠান। এই ঘটনা বারবার ঘটেছে। রবীন্দ্রনাথের সান্নিধ্যে যারা এসেছেন তাদের বয়স তখন এতটাই হয়ে গেছে যে যাদের কাছে গিয়ে আমরা অনুষ্ঠান রেকর্ডিং করছি, হয়তো তার পরের সপ্তাহে কিংবা তার পরের মাসে আমরা খবর পাচ্ছি তিনি আর আমাদের মধ্যে নেই। তখন মনে হচ্ছে যে ভাগ্যিস আমরা গিয়ে এই অনুষ্ঠান রেকর্ড করে রেখেছিলাম, তা না হলে হয়তো আর কখনোই সেই সুযোগটা পাওয়া যেত না। সেই সুবাদে দুটি অনুষ্ঠানের কথা মনে পড়ছে, একটি আশ্রম জননী আর একটি আশ্রম কন্যা। আপনারা জানেন যে আশ্রম জননী বলা হতো তাদেরই যারা সেই সময় রবীন্দ্রনাথের সহযোগী ছিলেন, যেমন ক্ষিতিমোহন সেনের স্ত্রী, কালীমোহন ঘোষের স্ত্রী অর্থাৎ শান্তিদেব ঘোষের মা,
সুপ্রিয় ঠাকুরের মা বুবুদি, এদের নিয়ে আমরা আশ্রম জননী বলে একটি অনুষ্ঠান করি। ছাতির তলায় বসে তারা সব গল্প করছেন, এই ছিল অনুষ্ঠানের ফরম্যাট। আমরা অনেক দূরে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি অভিমানে রেকর্ডিং করছি। তো ক্ষিতিমোহন সেনের স্ত্রী, তার মধ্যে সবচেয়ে বেশি বয়স তখন তার, তিনি মাইক্রোফোনটিকে দেখে বললেন, এই ঘটিটা আবার এখানে কে রাখলো, বলে তিনি মাইক্রোফোনটাকে সরিয়ে ঘটাং করে দূরে সরিয়ে রাখলেন। এবার আমাদের ইঞ্জিনিয়াররা তো লাফিয়ে উঠলেন, করলেন কি বলে তারা ছুটে যাবেন সেই মাইক্রোফোনটাকে যথাস্থানে বসানোর জন্য। তো আমি তাদের হাত টেনে ধরলাম, এই কাজটি করবেন না। ওরা যদি সচেতন হয়ে যান যে ওটি মাইক্রোফোন, তাহলে যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে তারা এতদিন পরে দেখা হয়েছে, মন খুলে কথা বলছেন, আবার ছাতির তলায় বসে তারা ভুলেই গেছেন ব্যাপারটা কি, সেই ব্যাপারটা আর থাকবে না। তার ফলে আপনার শব্দ একটু খারাপ আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই মুহূর্তটাকে আমরা ধরে রাখতে চাই। তো আমরা সেই মুহূর্তটাকে ধরে রাখতে সমর্থ হয়েছিলাম। তারপরে আশ্রম কন্যা, এই আশ্রম কন্যা অনুষ্ঠানে সবচেয়ে বেশি চুরি করেছিলেন একজন তরুণী, তার নাম হচ্ছে অমিতা সেন, এবং তিনি অমর্ত্য ভূষণের মা, আপনারা জানেন, আশ্রম কন্যা। তখন তার যা বয়স, তখন তাকে তরুণী বলা উচিত নয়, কিন্তু তার যে দাপট ছিল এবং তিনি যেভাবে চুরি করতেন প্যারাডি নিয়ে, তাকে তরুণী আমায় বলতে হবে। সেখানে আরও ছিলেন নন্দলাল বসুর কন্যারা ছিলেন, গৌরী ভঞ্জ, যমুনা সেন, এরাও ছিলেন, আমাদের মনে আছে লতিকাদি, তিনি ছিলেন। এবং তাদের অনুষ্ঠানে আবার অন্য একটা মাত্রা, অন্য একটা স্বাদ, অন্য একটা গভীরতা। মনে পড়ছে যে যমুনাদি যখন চলে গেলেন, তখন আমরা অনুষ্ঠান করতে বসলাম শান্তিনিকেতনে, তখন দূরদর্শন কেন্দ্র তৈরি হয়েছে। আমরা দেখলাম যে আমাদের কাছে এমন কিছু ঐশ্বর্য রয়ে গেছে যেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে একবার তাকে সারা জীবনে তার যে অবদান, তার জন্য সম্মান প্রদান করা হয়েছিল শান্তিনিকেতনে গিয়ে। আমরা দেখলাম তার ফিল্ম আমাদের করা রয়েছে। আমরা দেখলাম যে তার পুত্র তার স্মৃতিচারণ করেছিলেন, সেটাও আমাদের কাছে আছে। সেই সমস্ত নিয়ে আমরা সেই যমুনা সেনের একটি অবিচুয়ারি যাকে বলা হয় তা করেছিলাম। আজকে যদি সময় থাকে তাহলে আজকে আমরা যখন এর পরে শেষ যে আমরা ভিডিও ক্লিপিংসটি ব্যবহার করব, সেখানে আপনারা সেটা দেখতে পাবেন। ঘরোয়া স্মৃতি বলে একটি অনুষ্ঠানের কথা খুব মনে পড়ছে আজকে। সেই অনুষ্ঠানে ঠাকুরবাড়ির ঘরোয়া স্মৃতি বলেছিলেন যারা, তারা সবাই ঠাকুরবাড়ির একেবারে ঘনিষ্ঠ মানুষ, যেমন অমিয়া ঠাকুর, যেমন অমিতা ঠাকুর, শ্রীমতী ঠাকুর, মেনকা ঠাকুর, এরা। আমরা ভাবলাম, শ্রীমতী ঠাকুরকে গিয়ে বললাম যে আপনারা জানেন সৌমেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী শ্রীমতী ঠাকুর, যে এই অনুষ্ঠানে শুধু ঠাকুরবাড়ির লোকেরা থাকবেন, আর ঠাকুরবাড়ির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছাড়া আর সেখানে কাউকে আমরা প্রবেশ করতে দেব না। তারপরে সংযোজনার দায়িত্ব নেবেন লীলা মজুমদার, যিনি ঠাকুরবাড়ির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, সে কথা আপনারা জানেন। তো লীলাদি তো সানন্দে রাজি করেন। এবার শ্রীমতী ঠাকুরকে গিয়ে আমরা বললাম, আমাদের দ্বিতীয় প্রস্তাব হচ্ছে এই অনুষ্ঠান সাজানো হবে যে সমস্ত জিনিস দিয়ে, যাকে আমরা সেট মেকিং বলি, তাও হবে শুধু ঠাকুরবাড়ির জিনিস দিয়ে। সেখানে আমরা দূরদর্শন কেন্দ্রের বা অন্য কোনো ডেকোরেটরের কোনো জিনিস রাখবো না। খুবই আনন্দের সঙ্গে শ্রীমতী দিয়ে আমাদের সহযোগিতা করলেন এবং সমস্ত কিছুই ছিল ঠাকুর বাড়ি থেকে আনানো। আর একজন মাত্র যন্ত্রীকে আমরা সেই অনুষ্ঠানে রেখেছিলাম, তিনি ঘটনাচক্রে ঠাকুর বাড়ির জামাই, তখন তিনি সুভাষ চৌধুরী মশাই, তিনি ইসরায়েল বাজিয়েছিলেন। তো এমনিভাবে এক ধরনের প্যাশন থেকে, এক ধরনের আবেগ থেকে আমার মনে হয় সেই ধরনের অনুষ্ঠান তখন তৈরি হচ্ছে। অমিয়াদি গান গাইলেন ওই বয়সে, তার গান শুনে সত্যজিৎ রায় আমায় ফোন করলেন, বললেন যে উনি আছেন, তা তো জানতাম না, উনি কোন ঠিকানায় আছেন, আমাকে ঠিকানাটা দিয়েছে। এবং পরবর্তীকালে সেটি কাজে লাগে বাণিজ্যার। আপনারা জানেন তিনি কাঞ্চনজঙ্ঘায় অমিয়া ঠাকুরের কণ্ঠে গান ব্যবহার করেছিলেন এবং তিনি জানতেন না, এবং আমরাও যখন জানি যে অমিয়াদি আছেন এবং এখনো খুব ভালো গান, তখন আমাদের অসম্ভব ভালো লেগেছিল। আপনারা সৌন্দর্যরঞ্জন মজুমদারের কথা তো জানেনই, যে রবীন্দ্রসঙ্গীতের কথা ভাবলেই তার কথা মনে পড়ে। রবীন্দ্রসঙ্গীতে ছন্দময় নৃত্য বলে একটি অনুষ্ঠান করেছিলেন শর্মিষ্ঠা, তিনি ছিলেন মূল, তার সঙ্গে ছিলেন সুরঙ্গমার ছাত্রছাত্রী এবং শিক্ষকরা। আমরা শান্তিনিকেতনের অনেক ব্যক্তিত্বকে নিয়ে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন প্রযোজক তৈরি করেছেন তথ্যচিত্র, যেমন কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, সুবিনয় রায়, এমনকি শান্তিনিকেতনের যে স্থাপত্য, তাই নিয়েও
তৈরি হয়েছে আমাদের তথ্যচিত্র। জাতীয় অনুষ্ঠানে দিল্লি থেকে 25শে বৈশাখ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হতো, সেগুলি আমরা ইংরেজিতে তৈরি করতাম। একটি বিশেষ অনুষ্ঠানের কথা আমাদের মনে পড়ে, যেটা করতে গিয়ে আমাদের খুব অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল, সেটি হচ্ছে দ্য গ্রেট আননোন। তার স্ক্রিপ্ট করেছিলেন নিত্যপ্রিয় ঘোষ, এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে জীবন দর্শন, সে জীবন দর্শনকে সর্বভারতীয়ভাবে কিভাবে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে, অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটি তৈরি করেছিলাম। এই অনুষ্ঠান তৈরি করতে গিয়ে আমাদের একবার মনে হলো যে আচ্ছা, একবার 25শে বৈশাখ আমরা যদি কোনো অনুষ্ঠান তৈরি না করে, আমার হঠাৎ মনে হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালিত হয় সকালবেলা, সেটা সরাসরি দেখানো যায়। এত ভিড় হয় যে সাধারণ মানুষ তো ঢুকতেই পারেন না, আর যারা কলকাতা থেকে দূরে থাকেন তাদের তো দেখবার কোনো সুযোগ নেই। এই প্রস্তাবটা দেওয়া মাত্র সাংঘাতিক বিরোধিতা আরম্ভ হলো। প্রথম বিরোধিতা দূরদর্শনের মধ্যে। তারা বললেন যে গান তো স্টুডিওতে এনে গাওয়ানো যায়, তো গানের